হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বিএসসি 6th সেমিস্টারের এক্সাম প্রায় সামনে চলেই এসেছে। এতদিনে তোমাদের সমস্ত টপিক আশা করি সব কভার হয়ে গেছে। তো 10 ইয়ার্সও তোমরা নিশ্চয়ই সলভ করেছো। আমি ভেবেছিলাম যে তোমাদের পরীক্ষার আগে একটা 10 ইয়ার্স রিলেটেড পুরো 10 ইয়ার্সের যত কোশ্চেন আছে সেগুলো সলভ করে একটা ভিডিও করব। তো কিছু পার্সোনাল কারণের জন্য সেই ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো সেই জায়গায় আজকে আমি তোমাদের সাথে কিছু হাই ইয়েল টপিক, মানে যেগুলো আসতে পারে পরীক্ষা বা যেগুলো প্রায়ই এসে থাকে, ঠিক আছে, সেরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সেই কিছু কিছু টপিক আজকে তোমাদেরকে বইয়ের থেকে নোট ডাউন করে দেব। বলতে পারো যেটা আমরা সোজা বাংলা ভাষায় বলে থাকি সাজেশন। তো সেই টপিকগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে সেই টপিকগুলো শুধু যাওয়ার আগে বলবো যে ভালো করে একবার পড়ে যেতে, আর প্রত্যেকটা টপিকের কিছু পার্টিকুলার কোশ্চেন, ঠিক আছে, দেখবে তোমরা যদি 10 ইয়ার্স খাটো দেখবে প্রত্যেকটা ওই যে টপিকটা, ধরো সে মেনিনজাইটিস হোক কিংবা নেফ্রোটিক সিনড্রোম হোক, ওই টপিকের পার্টিকুলার কিছু কিছু কোশ্চেনই আসে। সে হতে পারে ডেফিনেশন, হতে পারে ক্লিনিক্যাল ফিচার্স, হতে পারে ম্যানেজমেন্ট, হতে পারে। এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার রিপিট হয়। তো সেই টপিকগুলোই যাওয়ার আগে একবার এক্সাম দিতে যাওয়ার আগে একবার ভালো করে দেখে যাবে। আর এবার এক্সাম প্যাটার্ন নতুন না, এবার হচ্ছে এক্সামের সেন্টার যেহেতু চেঞ্জ হয়েছে। এতদিন তোমরা বেশিরভাগই সবাই হোম সেন্টারে এক্সাম দিয়েছো, এবার এক্সামের বাইরে গিয়ে দিতে হবে, বাইরের সেন্টারে। সেখানে গিয়ে একটু চাপ বেশি থাকে, কিন্তু আমি বলবো চাপ নেওয়ার কিছু নেই, এক্সাম খুব ভালো হবে। আর যে টপিকগুলো বলছি সেগুলো একবার করে পড়ে যাও, দেখে যাও, আশা করি সবার এক্সাম খুব ভালো হবে। তো চলো শুরু করা যাক। আমি শুরু করছি চ্যাপ্টার 1 অর্থাৎ ইন্ট্রোডাকশন টু চাইল্ড হেলথ থেকে। আজকে আমি যে বই থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে পারুল দত্ত। তো তোমাদের কাছে যদি পারুল দত্ত থাকে তোমরা পারুল দত্ত থেকে দাগিয়ে নিতে পারো, কিংবা যে বই আছে সেই বই থেকে টপিকগুলো কিন্তু পড়তে পারো। তো এই চ্যাপ্টারে তোমাদের পড়ার যে জায়গাটা সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে এখানে দেখবে কিছুটা যাওয়ার পর আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু চাইল্ড হেলথ আছে। এখানে কিছু কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো জাস্ট একবার জেনে রাখবে। পেরিনেটাল মর্টালিটি রেট আছে, নিওনেটাল মর্টালিটি রেট আছে, পোস্টনেটাল আছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট। এগুলো খুব একটা আসে না, তবেও শর্ট কোশ্চেন জন্য একবার করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে এখান থেকে যেটা আসে শর্ট নোটে, সেটা হচ্ছে রাইটস অফ দ্য চাইল্ড। রাইটস অফ দ্য চাইল্ডের মধ্যে যে 10টা রাইটস পড়ে সেই 10টা রাইট কিন্তু ভালো মতো জানতে হবে। এই যে 10 বেসিক রাইট, এটা কিন্তু শর্ট নোটে প্রায়ই দিয়ে থাকে। তো এবার যাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু পিডিয়াট্রিক নার্সিং। পিডিয়াট্রিক নার্সিং এ যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে রোল বা ফাংশন অফ পিডিয়াট্রিক নার্স। এই নার্সের ফাংশন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তোমার প্রায় কেয়ার গিভার, হেলথ এডুকেটর, কাউন্সিলর, সোশ্যাল ওয়ার্কার, টিম কোঅর্ডিনেটর, ম্যানেজার, চাইল্ড কেয়ার অ্যাডভোকেট, যা যা আমরা ফাংশন পড়ে এসেছি ছোট থেকে, সেই সেম ফাংশনে কিন্তু রয়েছে এখানে অ্যাজ আ পিডিয়াট্রিক নার্স, বা সেই সেম রোলই রয়েছে। তো এই রোল আর ফাংশন এই দুটোই কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। তো নেক্সট এই চ্যাপ্টারে সেরকম পড়ার কিছু নেই। এবার হচ্ছে প্রিভেন্টিভ পিডিয়াট্রিক্স। প্রিভেন্টিভ পিডিয়াট্রিক্স এর যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে আমরা কিছু শর্ট নোট করব। শর্ট নোটের মধ্যে ফার্স্ট আছে হচ্ছে বিএফএইচআই বা বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। বিএফএইচআই আমাদের ইন্ডিয়াতে মা হিসেবে পরিচিত। সেই মা কি, মা হচ্ছে মাদার্স অ্যাবসলিউট অ্যাফেকশন, ঠিক আছে। বিএফএইচআই এর মেন কি, বিএফএইচআই ইউনিসেফ আমাদের চালু করেছিল কি, যে প্রত্যেকটা হসপিটালে বা প্রত্যেকটা যেখানে হেলথ কেয়ার সেন্টার রয়েছে সেখানে আমাদের যে ব্রেস্ট ফিডিং রয়েছে সেই ব্রেস্ট ফিডিংকে প্রমোট করার জন্য যেই পয়েন্টস গুলো সেগুলো কিন্তু বিএফএইচআই এর আন্ডারে পড়ে, যেটা ইন্ডিয়াতে আমরা মা হিসাবে পড়ে থাকি। তো এর জন্য কি কি করতে, এই ইমপ্রুভ, এটার মেন মোটো কি সেগুলো একবার দেখে রাখবে। এটাকে একদম ভালো করে শর্ট নোট হিসেবে পড়ে রাখবে বিএফএইচআইটা। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আন্ডার 5 ক্লিনিক। আন্ডার 5 ক্লিনিকের মধ্যে এটাও কিন্তু সেম শর্ট নোট হিসেবে খুব আসে। আন্ডার 5 ক্লিনিকের মধ্যে আমাদের যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটা ভালো করে দেখবে। ডায়াগ্রামের মধ্যে দেখো তিনটে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের তিন দিকে একটা হচ্ছে কেয়ার ইন ইলনেস, একটা হচ্ছে অ্যাডিকুয়েট নিউট্রিশন, একটা হচ্ছে ইমিউনাইজেশন। আর যে ইনভার্টেড ট্রায়াঙ্গেলটা এটা কিন্তু অলওয়েজ হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। যেখানে ইনভার্টেড ট্রায়াঙ্গেল দেখবে সেটাই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আমরা চিহ্নিত করে থাকি, ঠিক আছে। তো এই আন্ডার 5 ক্লিনিক যেটা আছে সেটাও কিন্তু শর্ট নোট হিসেবে ভালো করে দেখে রাখবে। নেক্সট আমরা আসবো হচ্ছে আইএমএনসিআই। আইএমএনসিআইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট নোট। এটা প্রত্যেকবারই মোটামুটি রিপিটেড, ইয়ার টু ইয়ার ছেড়ে ছেড়ে কিন্তু রিপিটেড হয়। আইএমএনসিআই এর মধ্যে আইএমএনসিআই এর কালার কোডিং, যে পিঙ্ক যখন থাকবে তখন কি করবে, গ্রিন, ইয়েলো, প্রত্যেকটা যে কালার কোডিং দেখবে, একটা ছবিও আছে খুব সুন্দর, বইয়ের পিছন দিকেই আছে। আইএমএনসিআই অনুযায়ী কোন চাইল্ডকে কখন আমরা কিভাবে কেয়ার দেবো। যদি পিঙ্ক হয় তাকে ইমার্জেন্সি কেয়ার ইমার্জেন্সি হিসেবে দেখতে হবে। যদি ইয়েলো হয় তাকে আমরা সেভাবে স্টেবল কেয়ার, বা আমরা যে সেন্টারে আছে সেখানে আমরা মেডিসিন দিয়ে সেটাকে ঠিক করতে পারি। যদি গ্রিন হয় তাকে আমরা হোম ভিজিট বা হোম কেয়ারের মাধ্যমে ঠিক করতে পারি। সেগুলো কিন্তু সবই আইএমএনসিআই এর আন্ডারে। আর আইএমএনসিআই মেনলি কি, আইএমএনসিআই কিন্তু আমাদের আন্ডার 5, সবসময় এই জিনিসটা মনে রাখবে যে এজ গ্রুপটা হচ্ছে আন্ডার 5 অব্দি, ঠিক আছে।
আচ্ছা, আইএমএনসিআই এর পর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে চ্যাপ্টার, সেটা হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল। প্রত্যেকবারের একদম হট টপিক, কমন কোশ্চেন, মানে বলতে গেলে আমি 4 বছর পরীক্ষা দিয়েছি, 4 বছরের মধ্যে 3 বছরই আমাকে ইমিউনাইজেশন শিডিউল লিখতে হয়েছে। তো ইমিউনাইজেশন শিডিউল যেটা আছে আমাদের এখন একদম যে আপডেটেড লেটেস্ট ইমিউনাইজেশন শিডিউল, সেটা আমি আপলোড করে দেবো, এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা একবার দেখে নিও। তার সাথে তার আগে পিছে কি লিখতে হবে, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, কখন কখন আমরা ইমিউনাইজেশন দেবো, কি কি কখন কখন দেবো না, কি কত ইন্টারভেল আছে, কোনগুলোকে কোন ভ্যাকসিন কখন দেওয়া যাবে, কোন ভ্যাকসিন কখন দেওয়া যাবে না, সেগুলো সেই পয়েন্টগুলো কিন্তু এই নোটের মধ্যে লেখা আছে। তো এই জায়গাটা একবার ভালো করে দেখে রাখবে। আর একটা দেখবে সেটা হচ্ছে কোনটা কোনটা লাইভ ভ্যাকসিন আর কোনটা কোনটা কিল্ড ভ্যাকসিন। এই জিনিসটাও কিন্তু যখন ইমিউনাইজেশন শিডিউল লিখবে তখন কিন্তু এই জিনিসটা লিখে রাখবে যে ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে কোনটা কোন ভ্যাকসিনগুলো লাইভ ভ্যাকসিন, কোন ভ্যাকসিনগুলো কিল্ড ভ্যাকসিন। আর একটা জিনিস সেটা হচ্ছে কোল্ড চেনটা তোমরা কোল্ড চেনের যে ইকুইপমেন্টস গুলো, এগুলো হয়তো তোমাদের পিডিয়াট্রিকে লাগবে না, কিন্তু এটা কমিউনিটির জন্য খুব ইম্পর্টেন্ট। কোল্ড চেনটা যদি কখনো দিয়ে থাকে, কোল্ড চেনটা একবার পড়ে রাখবে। আইএলআর কি, এই জায়গাটা একবার দেখে রাখবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে নিউট্রিশন ইন চিলড্রেনের মধ্যে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর কি, ব্রেস্ট ফিডিং এর ডেফিনেশনটা একবার দেখে রাখবে। আর ব্রেস্ট ফিডিং এর মধ্যে কি, ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজেস অফ ব্রেস্ট ফিডিং যেটা আছে, কি কি নিউট্রিটিভ ভ্যালু আছে ব্রেস্ট ফিডিং এর, কি কি তোমার যে ইয়েগুলো পাওয়া যায়, নামটা কি, কোন কোন ভিটামিন পাওয়া যায়, সেগুলো সব এখানে আছে, এগুলো একবার পড়ে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মিল্ক বা ডিফারেন্ট কম্পোজিশন অফ মিল্ক। কোন দিন কখন কত থেকে কত দিনের মধ্যে কোন মিল্ক আছে, যেরকম কোলেস্ট্রাম আছে, ট্রানজিশনাল মিল্ক আছে, ম্যাচিওর মিল্ক, প্রি ম্যাচিওর মিল্ক, ফোর মিল্ক, হিন্ট মিল্ক, এগুলো কত থেকে কততম দিনে আসে, সেগুলো কিন্তু একবার জেনে রাখবে। তারপর হচ্ছে টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, একদম হেলথ টকের জন্য বলো বা শর্ট নোটের জন্য বলো, অনেকে হয়তো হেলথ টকে দিয়েছো টেকনিক অফ ব্রেস্ট ফিডিং, কি কি টেকনিক আছে, সেই ফুটবল টেকনিক, তারপর হেড হোল্ড টেকনিক, এই জিনিসটা কিন্তু ভালো করে টেকনিক্স গুলো তার সাথে ছবি সমেত ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইন্স অফ গুড ল্যাচিং বা গুড অ্যাটাচমেন্ট। যে 4টে পয়েন্ট থাকে, সেই 4টে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু একবার ভালো করে পড়বে, যে গুড ল্যাচিং কখন হবে, সেই ল্যাচিংটা ভালো করে একবার পড়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই নিউট্রিশনের চ্যাপ্টারে, সেটা হচ্ছে উইনিং কি, আমাদের বাচ্চার 6 মাস বয়স অব্দি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়। 6 মাস বয়সের পর থেকে আমরা যে আস্তে আস্তে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করি, সেটাকেই বলা হয় উইনিং এ কি কি কোয়ালিটি, আমরা কি কি কমপ্লিমেন্টারি ফুড, মানে যে কমপ্লিমেন্টারি ফুড দিই তার কোয়ালিটি কি কি থাকবে, সেটা কি কোন প্রিন্সিপাল ওয়াইজ আমরা ফলো করবো, আর কোন বয়সে কি রকম ফুড আমরা দিতে পারবো, 6 মাসে কিরকম দিতে পারবো, 6 থেকে 9 মাসে কি ফুড দিতে পারবো, 9 থেকে 12 মাসে আমরা কিরকম খাবার দিতে পারবো, 12 থেকে 18 মাসে কি টাইপস অফ ফুড দিতে পারবো, সেটা কিন্তু এই উইনিং এর মধ্যে আছে। উইনিং কিন্তু শর্ট নোট হিসেবে খুব গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার হচ্ছে নিউবর্ন ইনফ্যান্ট, চ্যাপ্টার 6। নিউবর্ন ইনফ্যান্টের মধ্যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ হেলদি চিলড্রেন আর ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ হেলদি চিলড্রেন, এই দুটো টপিক, এই দুটো কিন্তু বড় কোশ্চেন বলো বা তোমার শর্ট নোটেও মাঝে মাঝে একটা একটা করে টপিক দিয়ে দেওয়া হয়, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা। আর এখানে যে দেখবে এই 3টে পয়েন্ট হচ্ছে তোমার পয়েন্ট করে দেওয়া আছে, 3টে তোমার, 3টে না 4টে আর কি, লেন্থ, ওয়েট, হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স। আর আদার ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু পয়েন্ট করে নিই, চেষ্টা করবে এগুলোকে একটু পয়েন্ট করে লেখার। হেড টু টো যেরকম পরপর ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া আছে, সেগুলোকে একটু পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে এক্সামের সময়। সেম ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখো মোটামুটি প্রায় একটা প্যারা মতো দেওয়া আছে, এটা প্যারা করে না লিখে, যেরকম ফার্স্টে প্যারাতে ভাইটালস আছে, তো ভাইটালসের একটা প্যারা করলে, তারপরে প্যারাতে সেই ফিডিং এর যে ব্যাপারটা সেটা আছে, তারপরে প্যারাতে ওয়েট লস, কোন এজে গিয়ে কোন টাইমে গিয়ে কতটা ওয়েট লস করে, কতটা ওয়েট গেইন করে, সেগুলো আছে। তো এই যে জিনিসটা যদি দেয়, সেটা চেষ্টা করবে একবার প্যারা করে সুন্দর করে লেখা। যেটা পড়বো সেটা হচ্ছে আবগাস স্কোর। এতদিন জেনে গেছে যে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল, ডক্টর ভার্জিনিয়া আবগার। কখন আমরা চেক করবো 1 মিনিট 5 মিনিটে। আবগাস স্কোরের ফুল ফর্ম, এতে অ্যাপিয়ারেন্স, বিতে পালস, জিতে গ্রিমেন্স, এতে অ্যাক্টিভিটি, আর আরে কিন্তু রেসপিরেটরি এফোর্ট। হ্যাঁ, রেসপিরেশন না, এটা কিন্তু সবসময় মনে রাখবে, রেসপিরেটরি এফোর্ট। ঠিক আছে, আর আবগাস স্কোরের যে ক্রাইটেরিয়া গুলো আছে 0, 1, 2 তে আমরা ভাগ করি যে স্কোরিং সিস্টেমে। সেখানে বাচ্চার কোন সময় যদি রেসপিরেশন অ্যাবসেন্ট থাকে তখন 0 বসাই, স্লো ইরেগুলার থাকলে 1 বসাই, গুড ক্রাইং থাকলে 2 বসাই। তো এই যে পুরো চারটা আছে, এই চারটা খুব ভালো করে দেখে যাবে। যদি টোটাল স্কোর হচ্ছে 10 এর থেকে কম হলে, 7 থেকে 10 এর মধ্যে হলে বাচ্চা সুস্থ আছে, নো ডিপ্রেশন। যদি 4 থেকে 6 এর মধ্যে স্কোরিং হয় তাহলে মাইল্ড ডিপ্রেশন, আর যদি 0 থেকে 3 এর মধ্যে স্কোরিং হয় তাহলে কিন্তু সিভিয়ার ডিপ্রেশন। আবগাস স্কোরের হাইয়েস্ট স্কোর হচ্ছে 10 আর লোয়েস্ট স্কোর কিন্তু 0। ঠিক আছে, সেটা পড়বো এই চ্যাপ্টারে পেজ নাম্বার 68 এ আমার বইতে। সেটা হচ্ছে ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন। আফটার বার্থ নিউবর্নকে আমরা কি কি কেয়ার করবো, সেটা কিন্তু এখানে খুব ভালো করে লেখা আছে। আমরা ফার্স্টেই দেখে নেবো, আবগাস স্কোর দেখে নেবো, তারপর টেম্পারেচার মেনটেন ভালো করে বেবিকে ড্রাই করবো, এয়ারওয়ে ওপেন আছে কিনা সেটা দেখবো, যে বেবি ক্রাই করছে কিনা সেটা দেখবো, সার্কুলেশন ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো। তারপর হচ্ছে যে কট কাটতে হবে, কট কিভাবে কাটবো, মায়ের ব্রেস্ট মিল্ক খাওয়াবো, আইডেন্টিফিকেশন ট্যাগ লাগাবো, তারপর হচ্ছে মাকে দিয়ে বাচ্চা সেক্স আইডেন্টিফাই করাবো,
তারপর বিভিন্ন যে আমাদের ডকুমেন্টেশন যে জায়গাগুলো আছে, বার্থ ওয়েট কত, বার্থ ডেট, টাইমস যেগুলো আছে সেগুলো কিন্তু ওই নোট ভালো করে নোট করতে হবে। এটা কিন্তু নিওনেটেড ইমিডিয়েট কেয়ার যেটা আছে সেই জায়গাটাই এখানে ভালো করে দেওয়া আছে, এটা কিন্তু একবার পড়ে যেতে আছে। সেটা হচ্ছে বার্থ অ্যাসফাইক্সিয়া বা অ্যাসফাইক্সিয়া নিওনেট শক। অ্যাসফাইক্সিয়া বলতে যে আফটার বার্থ বাচ্চাদের যে রেসপিরেটরি প্রবলেম হয় বা ঠিকঠাক করে রেসপিরেশন নিতে পারে না, সেটাই হচ্ছে বার্থ অ্যাসফাইক্সিয়া। তো এখানে বার্থ অ্যাসফাইক্সিয়ার মধ্যে আমাদের যেটা নিউবর্ন ইমিডিয়েট নিউবর্ন রিসাসিটেশন আইএনআর, সেটাও কিন্তু এর মধ্যেই রয়েছে। তো এই টপিকটা, এই জিনিসটা খুব ভালো করে একবার পড়ে রাখবে। এই নিউবর্ন ইনফ্যান্টের নেক্সট টপিক যেটা পড়বে সেটা হচ্ছে নিওনেটাল হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া কিন্তু নিওনেটসদের মধ্যে খুব প্রবণতা দেখা যায়, খুব বেশি। হাইপোথার্মিয়ার মধ্যে আমরা পড়বো হচ্ছে ডেফিনেশন। নিওনেটাল হাইপোথার্মিয়া আমরা কখন বলবো? যখন তার টেম্পারেচার যখন আমাদের বাচ্চার 36.5 থেকে 97.7 এর থেকে কমে যাবে, তখন কিন্তু আমরা সেটাকে নিওনেটাল হাইপোথার্মিয়া বলবো। এবার নিওনেটাল হাইপোথার্মিয়ার মধ্যে বিভিন্ন স্টেজ আছে, স্টেজগুলো ভালো মতো দেখে রাখবে। কোল্ড স্টেজ কখন, কোল্ড স্ট্রেস কখন, মডারেট হাইপোথার্মিয়া কখন, সিভিয়ার হাইপোথার্মিয়া কখন, কোনটার একটা নির্দিষ্ট টেম্পারেচার দেখো প্রত্যেকটার মধ্যে। কোল্ড স্ট্রেস কখন হবে? যখন টেম্পারেচার তোমার 36 থেকে 36.4 এর নিচে থাকবে। তারপরে হচ্ছে মডারেট কখন বলবো? 32 থেকে 35.9 এর মধ্যে থাকলে তখন বলবো মডারেট। আর সিভিয়ার কখন বলবো? 32 এর থেকে যখন নিচে থাকবে তখন হচ্ছে সিভিয়ার। এই তিনটে স্টেজ আছে নিওনেটাল হাইপোথার্মিয়ার, এটা একবার দেখবো। নেক্সট দেখবো হচ্ছে কি কি ফ্যাক্টর রেসপন্সিবল করে নিওনেটাল হাইপোথার্মিয়ার জন্য। আর যেটা আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট পড়ার সেটা হচ্ছে এই যে আমাদের যে থার্মোরেগুলেশনের যে জায়গাটা, প্রসেস অফ থার্মোরেগুলেশন। প্রসেস অফ থার্মোরেগুলেশনের মধ্যে যে ইভাপোরেশন, কন্ডাকশন, কনভেকশন, এই জায়গাগুলো কিন্তু কোন কোন কিভাবে ইভাপোরেট করে, কিভাবে কন্ডাকশন হয়, কিভাবে রেডিয়েশন হয়, কিভাবে কনভেকশন হয়, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়ে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রসেস অফ থার্মোরেগুলেশনটা। থার্মোরেগুলেশন কি? থার্মোরেগুলেশন হচ্ছে বেবির বডি থেকে কিভাবে তোমার হিট সেটা ট্রান্সফার হয়েছে, সেটাই হচ্ছে থার্মোরেগুলেশন। কি কি প্রসেসে হয়? ইভাপোরেশন হতে পারে, সেটা কন্ডাকশন ওয়েতে হতে পারে, কনভেকশনে হতে পারে, রেডিয়েশনে হতে পারে। এগুলো কখন কোনটা হয় সেটা কিন্তু এখানে খুব ভালো করে লেখা আছে। কখন কনভেকশনে হচ্ছে, কখন কন্ডাকশনে হচ্ছে, কিভাবে ইভাপোরেশনে কিভাবে হিট লস হচ্ছে, সেটা কিন্তু এই প্যারাটাতে খুব ভালো করে লেখা আছে। তো এটা একবার ভালো করে পড়ে যাবে। নেক্সট পড়বো হচ্ছে হাইপোথার্মিয়ার ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সে আর্লি কি কি সাইন আছে, লেট সাইন কি কি আছে, আর কি পড়বো? আর পড়বো হচ্ছে প্রিভেনশন, কিভাবে আমরা হাইপোথার্মিয়াটাকে প্রিভেন্ট করতে পারি। আর পড়বো হচ্ছে ওয়ার্ম চেন। ওয়ার্ম চেনটা একবার ভালো করে শর্ট নোটের জন্য কিন্তু পড়ে রেখো। ওয়ার্ম চেন কি, ওয়ার্ম চেন কিভাবে মেনটেন করতে হয় সেটা। আচ্ছা, প্রিভেনশনের মধ্যে প্রিভেনশনে আমরা কি কি দেখি যে আফটার ডেলিভারি, এট দ্য টাইম অফ বার্থ ইন ডেলিভারি রুম আমরা কি করে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে যখন আমরা বাচ্চাকে ট্রান্সপোর্ট করি, ধরো লেবার রুম থেকে বা যেখানে হয়েছে ওটির থেকে যখন আমরা ওয়ার্ডে ট্রান্সফার করি, তখন কিভাবে চেক করতে হবে। আর যদি বাচ্চা এনআইসিইউতে থাকে সেখানে বাচ্চার টেম্পারেচার কিভাবে মেনটেন করতে হবে, সেটা কিন্তু এখানে প্রিভেনশনটা ভালো করে করতে হবে। ঠিক আছে, সেটা বলবো। সেটা হচ্ছে নিওনেটাল সেপসিস। এখান থেকেও কিন্তু বোর্ড কোশ্চেন আসে, 15 নম্বরের যে কোশ্চেন সেটা কিন্তু নিওনেটাল সেপসিস থেকে মাঝে মাঝেই দেয়। এখান থেকে কি পড়বো? নিওনেটাল সেপসিসের ডেফিনেশন ভালো করে পড়বো। ডেফিনেশন পড়বো, টাইপস পড়বো। টাইপসের মধ্যে দেখো একটা আছে আর্লি অনসেট, একটা হচ্ছে লেট অনসেট। আর কি পড়বো? ক্লিনিক্যাল ফিচার্স। সেপসিসের যা যা ক্লিনিক্যাল ফিচার্স আমরা যে কোনো সেপসিসের পেয়ে থাকি, সেই নিওনেটাল সেপসিসেরও সেম আমরা ক্লিনিক্যাল ফিচার্স এখানে পড়বো। আর পড়বো হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা ভালো করে পড়বো, কখন কিভাবে টেম্পারেচার মেনটেন করবো, মানে সিস্টেমেটিক ম্যানেজমেন্ট, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, যেগুলো যে যা যা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখেছি তার সেই অনুযায়ী আমরা কি করে ম্যানেজ করবো। অক্সিজেন থেরাপি দিতে হবে বেবিকে, যদি খুব বেশি দরকার হয় ব্যাক মাস ভেন্টিলেশন দিতে হবে। ভিটামিন কে ইনজেকশন যেটা আমরা আফটার বার্থ দিয়ে থাকি, ভিটামিন কে হচ্ছে সবসময় ডান পায়, আইএম আমরা দিয়ে থাকি আফটার বার্থ 1 mg। ঠিক আছে, আর হচ্ছে যদি ফিডিং এর প্রবলেম হয় তাহলে ইন্টারাল ফিডিং দিতে হবে, কিভাবে দেবো সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে লেখা আছে। ম্যানেজমেন্ট পার্টটা ভালো করে পড়ে নেবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে নিওনেটাল জন্ডিস। প্রচুরবার কোশ্চেন আসে, প্রচুর ভাবে কোশ্চেন আসে। ঠিক আছে, নিওনেটাল জন্ডিসের মধ্যে নিওনেটাল জন্ডিস আমরা জানি দুটো টাইপসের হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। এটুকু মনে রাখবে যে ফিজিওলজিক্যাল মানে সেটা ঠিক হবে, প্যাথোলজিক্যাল মানে সেটা ঠিক হবে কিন্তু একটু টাইম লাগবে। এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কিন্তু বেবির অসুবিধা আছে। ফিজিওলজিক্যাল যেটা আফটার বার্থ মানে জন্মের 24 ঘন্টার পরে, 24 ঘন্টার পরে থেকে শুরু হবে। ঠিক আছে, যে বেবি জন্মালো তার 24 ঘন্টা একদিন বয়স হয়ে গেলে তারপর থেকে যেটা হবে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল। মোটামুটি এটা ভালো, এটা খুব একটা কোনো খারাপের কিছু না। এটা হলে ভালো বলবো না, মানে এটা হলে বেবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কোনো সেরকম ট্রিটমেন্ট লাগে না। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা আছে সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে হবে, আর 24 ঘন্টার মধ্যে হয় সেটা যথেষ্ট সিরিয়াস, যেটা সিরিয়াস জন্ডিস। কারণ কি, এখানে প্যাথোলজিক্যাল জন্ডিসে মোটামুটি আমাদের যে বেবি যে বিলিরুবিন লেভেল সেটা কিন্তু 15 mg চলে যায়, 15 mg পার ডিএল এ বেবি বিলিরুবিন লেভেল চলে যায়। যেটা নর্মাল বেবিদের সিরাম বিলিরুবিন লেভেল থাকে 5 mg, সেটা কিন্তু মানে যখন আমরা ডিটেক্ট করবো কখনের পর থেকে, যখন 5 mg বেশি হয়ে যাবে তারপর থেকে ডিটেক্ট মানে সেটা কি আমরা বলতে পারবো নিওনেটাল জন্ডিস। কিন্তু যখন সেটা 15 mg চলে যাবে, কখন যখন সেটা প্যাথোলজিক্যাল জন্ডিস হবে তখন কিন্তু 15 mg তে চলে যাবে। আর তোমার ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল জন্ডিসের যে ডিফারেন্সটা রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখবে, নিজেরাও চেষ্টা করতে পারো যে কিভাবে ডিফারেন্স
যে কখন হচ্ছে, কি কি ম্যানেজমেন্ট দিচ্ছে। এটা যেমন শুধু ব্রেস্ট ফিডিং এ ফিজিওলজিক্যাল জন্ডিস ঠিক হয়ে যায়, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসে আমাদের কি দিতে হয়, ফটোথেরাপি দিতে হয়। এখানে কজগুলো কি কি, এর ক্যারেক্টারিস্টিক্স কি কি, এর কজ কি কি, এর ক্যারেক্টারিস্টিক্স কি কি। এটা মেনলি হয় তোমাদের কখন বলতো, যখন বাচ্চার আরএইচ ইনকম্পেটিবিলিটি থাকে, এবিএইচ ইনকম্পেটিবিলিটি থাকে, কোনো হেপাটাইটিস হলে, ভাইরাল হেপাটাইটিস, যদি মায়ের কোনো ইনফেকশন থাকে, মায়ের ধরো স্টর্চ ইনফেকশন রয়েছে, সেই ক্ষেত্রে বাচ্চার কোনো রকম আফটার বার্থ ইনফেকশন হলে তখন কিন্তু এই প্যাথোলজিক্যাল জন্ডিস দেখা যায়। এটা কিন্তু যথেষ্ট ভয়াবহ। তো প্যাথোলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, নিওনেটাল জন্ডিসের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এর সাথেই কি কোশ্চেন দিতে পারে, এর সাথেই কি কোশ্চেন হবে হচ্ছে ফটোথেরাপি। বা ফটোথেরাপি কিন্তু নিজেও ইন্ডিভিজুয়াল একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে শর্ট নোটের জন্য পড়তে পারো। ফটোথেরাপির কি, ফটোথেরাপি আমরা কখন দিই, ফটোথেরাপিতে কি কি লাইট ইউজ করা হয়, কখন আমরা সেই লাইটের ডিস্টেন্স কত হয়, লাইটের রেঞ্জ কিরকম থাকে, সব কিন্তু এই জিনিস টেকনিক অফ ফটোথেরাপিতে খুব ভালো করে লেখা আছে। আর ফটোথেরাপিতে কি করবো, ফটোথেরাপিতে বাচ্চাকে আমরা কিভাবে প্লেস করবো, বাচ্চা পুরোপুরি নেকেড থাকবে, তাকে কি করতে হবে, তার শুধু যে আইটা আছে, আইটাকে আইলিড দিয়ে কভার করতে হবে আর ডাইপার পরিয়ে দিতে হবে। তো বাচ্চা কিভাবে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর ব্রেস্ট ফিডিং দিতে হবে। যদি বাচ্চা ইয়েতে মানে কোনো আইভি ইনফিউশনে থাকে তখন সেটা দিতে হবে। এনজিটিউব ফিডিং থাকলে সেটাকে যে বাচ্চা যেরকম ডিমান্ড সেই অনুযায়ী ফিড দিতে হবে, ঠিক আছে। আর ফটোথেরাপির মধ্যে কি কি কমপ্লিকেশন হতে পারে, যার মধ্যে মেন হচ্ছে বাচ্চার হাইপারথার্মিয়া, গ্রিন স্টুল, আর হচ্ছে ব্রোঞ্জ বেবি সিনড্রোম। কি হয়, পুরো বাচ্চার স্কিনের যে কালারটা সেটা কিন্তু ব্রোঞ্জ কালারের হয়ে যায়। ব্রোঞ্জ বেবি সিনড্রোম হচ্ছে ফটোথেরাপির একটা মেন কমপ্লিকেশন। আর বাচ্চার শক লাগার চান্স থাকতে পারে, স্কিন র্যাশ হতে পারে। আর যদি আমরা চোখে কোনো ইয়ে না দিই, মানে চোখে যদি আই কোনো কভার না দিই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার রেটিনাল ড্যামেজ হতে পারে। আর যদি রেটিনাল ড্যামেজ হতে পারে, আর যদি ডাইপার না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গোনাডাল ড্যামেজ হতে পারে। তো এই জায়গাগুলো, এই পয়েন্টস গুলো কিন্তু যেগুলো আমি বলছি পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু লেখার সময় মনে করে করে ইম্পর্টেন্টলি লিখে আসবে। এর প্রত্যেকটা যে বললাম যে কতটা ডিস্টেন্সে থাকবে, 35 সেন্টিমিটার, বাচ্চা থেকে লাইটের ডিস্টেন্স কিন্তু সবসময় 35 সেন্টিমিটার থাকবে, ঠিক আছে। যেখানে ম্যানুফ্যাকচারিং এ দেখবে লেখা থাকে সে কতটা ডিস্টেন্স থাকে, সেটাও কিন্তু সেই লেখার মধ্যে উল্লেখ করে দিয়ে আসবে। নেক্সট একটা বড় কোশ্চেন সেটা হচ্ছে নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া। নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়ার কি পড়বো, নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়ার আমরা ডেফিনেশন পড়বো, কজেস পড়বো, কিসের জন্য হয়ে থাকে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এন্ড ম্যানেজমেন্ট। এটা হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যে গ্লুকোজ লেভেল সেটা কিন্তু কমে যায়, কত হয়ে যায়, 40 mg থেকেও কমে যায় বাচ্চার শরীরে, তখন আমরা সেটাকে নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া বলবো। এর কি কি ম্যানেজমেন্ট আছে, কি কি দেবো আমরা, সেই যে 10D দিতে হবে, 2 ml per kg ইন্ট্রাভেনাসলি। এখানে কিন্তু পুরোটা খুব সুন্দর করে লেখা আছে। নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়াটা অ্যাজ আ 15 মার্কস কোশ্চেন পড়ে যেও। নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক, এটাও কিন্তু বড় কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলবিডব্লিউ বেবি। এলবিডব্লিউ অর্থাৎ লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবির মধ্যে লো বার্থ ওয়েটের ডেফিনেশন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নার্সিং ম্যানেজমেন্ট, আর হচ্ছে তোমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর নার্সিং ম্যানেজমেন্ট। আর এখানে দেখো কিছু কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজি বলতে যে ভিএলবিডব্লিউ কখন বলবো, ইএলবিডব্লিউ কখন বলবো, এসএফডি কখন বলবো, এএফডি কখন বলবো, এলএফডি, প্রিটার্ম বেবি, টার্ম বেবি, সবকটার ডেফিনেশন কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এখানে যে টার্মগুলো রয়েছে, কত থেকে কত কেজির কম হলে আমরা কোন বাচ্চাকে কি বলবো, সেটা কিন্তু এখানে খুব ভালো করে রয়েছে ডেফিনেশনগুলো, এটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখান থেকে যেটা পড়বে, এলবিডব্লিউ বেবি বা প্রিটার্ম ইনফ্যান্টের ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, মেনলি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থেকে। প্রিটার্ম বেবি যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো, এখান থেকে কিন্তু খুব বেশি খুব কোশ্চেন আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো প্রিটার্ম বেবি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এই দুটো পয়েন্টে কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কেএমসি। কেএমসি কি, কেএমসি জানো, ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটাও হেলথ টকের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, যেরকম তেমনি শর্ট নোটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেএমসি আমরা কখন দিই, যখন বাচ্চা এলবিডব্লিউ বাচ্চা থাকে লো বার্থ ওয়েটে, তখন আমরা কেএমসি দেওয়া হয়। কেএমসি এর কম্পোনেন্ট দেখবে স্কিন টু স্কিন, বাচ্চা যে কেএমসি দেবে, কেএমসি প্রোভাইডারের সাথে মেনলি মারা দেয়, তাদের সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকবে, তার সাথে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করবে বাচ্চা। আর কি করতে হবে, যাতে তাড়াতাড়ি ওয়েট গেইন করে আর্লি ডিসচার্জ হতে পারে। এখান থেকে তারপর কি পড়বো, এখান থেকে বেনিফিটস কি, বেনিফিটস এর মধ্যে চেষ্টা করবে যে একটু ডিভাইড করে পড়া, মায়ের বেনিফিট কি কি, বাচ্চার বেনিফিট কি কি, এটা একটু ভালো করে মানে পয়েন্ট করে লিখলে আলাদা আলাদা করে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। নেক্সট হচ্ছে কি কি দরকার, রিকোয়ারমেন্টস কি দরকার, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেবির কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, মায়ের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রিপারেশন কিভাবে করবো, মাদারের ক্লথিং। আচ্ছা, ক্লথিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মায়ের ক্লথিং কি থাকবে, বেবি ক্লথিং কি থাকবে, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। মায়ের ক্লথিং আর বেবি ক্লথিংটা লেখার সময় কিন্তু এটা ভালো করে লিখবে। নেক্সট হচ্ছে পজিশন, ক্যাঙ্গারু পজিশন কিভাবে মেনটেন করবো। আর তারপরে হচ্ছে তোমার মনিটর কি করবো ডিউরিং কেএমসি তে, বাচ্চার যে ভাইটাল সাইন্স গুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মনিটর করতে হবে। বাচ্চার নেকের যে পজিশন সেটা কিন্তু খুব বেশি ফ্লেক্সড হবে না বা খুব বেশি এক্সটেন্ডেড হবে না, সেটা কিন্তু দেখতে হবে। আর কি ফিডিং দিতে হবে, যখনই ডিমান্ড ফিডিং হবে, বাচ্চার ডিমান্ড থাকবে, তখনই কিন্তু 2 ঘন্টা পর পর কিন্তু মা ব্রেস্ট ফিড করাবে বাচ্চাকে। আর
ডিউরেশন কতক্ষণ দেবে, কেএমসি ডিউরেশন সেটা এখান থেকে পড়ে রাখবে, যে চাইলে সে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা যতক্ষণ মায়ের ইচ্ছা সে কিন্তু কেএমসি বাচ্চাকে দিতে পারে, ঠিক আছে। আর ডিসচার্জ ক্রাইটেরিয়া কি, কখন ডিসচার্জ করবো বাড়িতে বেবিকে কেএমসি থেকে, মানে হসপিটাল থেকে কখন ডিসচার্জ করবো আর কখন গিয়ে সেটা ডিসকন্টিনিউয়েশন হবে। এই জায়গাটা কিন্তু কেএমসিটা শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট, কেএমসিটা শর্ট নোটের জন্য ভালো করে প্রিপেয়ার করে রাখবে। নেক্সট আমরা আসছি চ্যাপ্টার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, চ্যাপ্টার নাম্বার 7। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ফার্স্ট এন্ড ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে গ্রোথের ডেফিনেশন, ডেভেলপমেন্টের ডেফিনেশন, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা হচ্ছে তোমার প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রচুর বার এসছে এই কোশ্চেন, গ্রোথের ডেফিনেশন, ডেভেলপমেন্টের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স বা প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই তিনটে টপিক এটা কিন্তু বড় কোশ্চেন হিসেবেই এসছে। আর তার সাথে এখান থেকে আরেকটা দিয়েছে সেটা হচ্ছে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। তো এই টপিকটা, এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা কিন্তু ভালো করে, বারবার বলছি, ভালো করে আবারও দেখে যাবে। গ্রোথ জানো তোমরা কি, গ্রোথ হচ্ছে যেটা ফিজিক্যাল ম্যাচুরেশন, আর ডেভেলপমেন্ট হচ্ছে যেটা মেন্টাল ম্যাচুরেশন বা ফিজিওলজিক্যাল এন্ড ফাংশনাল ম্যাচুরেশন, যেখানে কি হয় বাচ্চার স্কিল এন্ড ক্যাপাসিটি যেটা আছে সেটা ম্যাচিওর হয়, তার সাইকোলজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল চেঞ্জেস হয়। আর গ্রোথের মধ্যে কি হয়, গ্রোথে হচ্ছে বাচ্চার যে বডি আছে সেই বডিটা আমাদের গ্রোথ হয়, ঠিক আছে। যে সেলস গুলো আছে সেই সেলস গুলো গ্রোথ হয়। আর এই ক্যারেক্টারিস্টিক্স আছে কটা, এই সেফালোকডাল, প্রক্সিমোডিস্টাল, এই টার্মগুলো কিন্তু যখনই লিখবে ভালো করে সুন্দর করে হাইলাইট করে বা আন্ডারলাইন করে ভালো করে লিখবে। নেক্সট আরেকটা পড়বো ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এটাও কিন্তু একবার ভালো করে পড়ে যাবে। আর এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। এটাও কিন্তু এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কোশ্চেনের সাথেই কিন্তু এই কোশ্চেনটা দেয়। এই যে 6টা স্টেজ আছে, ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি, পিউবার্টি, জেনিটালিটি, কোন স্টেজকে কখন, কোন স্টেজে কি কি চেঞ্জেস হয়। ওরাল স্টেজে গিয়ে কি চেঞ্জেস হয়, ওরাল স্টেজে গিয়ে বাচ্চার পুরোপুরি থাকে চেঞ্জেস, মানে যে কনসেন্ট্রেশন থাকে সেটা থাকে ব্রেস্ট ফিডিং বা সাকলিং এর উপর। নেক্সট অ্যানাল স্টেজ, অ্যানাল স্টেজে গিয়ে বাচ্চা কি শেখে, যে কি করে ইউরিন হোল্ড করবে, কি করে ফিসেস হোল্ড করবে বা এক্সপেল করবে, সেটা কিন্তু অ্যানাল স্টেজে গিয়ে বেবি শেখে। নেক্সট হচ্ছে ফ্যালিক স্টেজ, ফ্যালিক স্টেজে গিয়ে বাচ্চার কি হয়, বাচ্চার হচ্ছে সেম যে সেক্স আছে, বা যদি মেয়ে বাচ্চা হয় মেয়ে বা মায়ের ওপর একটা অ্যাফেকশন বাড়ে, বাবার ওপর একটা মানে রাইভেলরি তৈরি হয়, মানে আচ্ছা। এখানে আমরা ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল যে ডেভেলপমেন্ট আছে সেখানের মধ্যে আমরা 6টা স্টেজ পড়ি। 6টা স্টেজের মধ্যে ফার্স্টে আসে ওরাল স্টেজ। ওরাল স্টেজের উপর বাচ্চার পুরোপুরি কনসেন্ট্রেশন থাকে মাউথের যে এরিয়া সেখানের উপর, সেখানে গিয়ে বাচ্চার ব্রেস্ট ফিডিং, সাকলিং এর উপর পুরো কনসেন্ট্রেশনটা দেয়। নেক্সট হচ্ছে অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজে পুরোপুরি যে কনসেন্ট্রেশনটা সেটা থাকে অ্যানাসের উপর বা জেনিটাল যে এরিয়া আছে তার উপর। সেখানে কি হয়, বাচ্চা যে ইউরিন পাস করে বা ফিসেস পাস করে বা হোল্ড করে সেই জিনিসটা কিন্তু অ্যানাল স্টেজে গিয়ে বাচ্চারা শিখে যায়। নেক্সট হচ্ছে ফ্যালিক স্টেজ। ফ্যালিক স্টেজে গিয়ে কি হয়, বাচ্চাদের অপোজিট যে সেক্সের প্যারেন্ট আছে সেই প্যারেন্টের উপর কিন্তু একটা অ্যাফেকশন তৈরি হয়, আর সেম সেক্সের প্যারেন্টসের উপর একটা রাইভেলরি তৈরি হয়। যেমন যদি মেয়ে কোনো চাইল্ড হয়, সেই মেয়ে চাইল্ডের বাবার প্রতি একটা অ্যাফেকশন তৈরি হয়, কিন্তু সেই জায়গায় মায়ের প্রতি তাদের একটা রাইভেলরি তৈরি হয়। নেক্সট হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। ল্যাটেন্সি স্টেজে গিয়ে কি করে, ওরা বাচ্চারা আস্তে আস্তে একটু যখন স্কুলে যাওয়ার শেখে, সেখানে গ্যাং ফরমেশন করে, তাদের বন্ধুত্বের লয়ালিটি, গ্যাং লয়ালিটি সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যায়। নেক্সট হচ্ছে জেনিটাল স্টেজ। জেনিটাল স্টেজ হচ্ছে যে অ্যাডাল্টহুডের স্টেজে যখন এন্টার করে তখন তোমার বাচ্চাদের কি দেখা যায়, পিউবার্টির যে সাইনগুলো সেই সাইনগুলো ডেভেলপ করে, আর বিভিন্ন রকম তাদের যে নিজেদের যে সেক্সুয়াল আইডেন্টিটি সেগুলো চিনতে শেখে, অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন শুরু হয়। আর যেটা মা বাবার প্রতি যে সেম সেক্সের প্যারেন্টসের প্রতি যে একটা ডিস্ট্রাকশন ছিল সেটা কিন্তু এখানে গিয়ে চেঞ্জ হয়ে যে মেয়ে বাচ্চাদের মায়ের প্রতি, ছেলে বাচ্চাদের বাবার প্রতি কিন্তু আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হয়। এই গেল হচ্ছে জেনিটাল স্টেজ। তো এই স্টেজগুলো কিন্তু ভালো করে একবার পড়বে। এই কোশ্চেনটা কিন্তু অ্যাজ আ শর্ট নোট বা বলতে পারো এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে কোশ্চেনটা বললাম সেই কোশ্চেনের সাথে কিন্তু এই ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু খুব দেয়। আর এটা কোন এজ থেকে কোন এজের বাচ্চাদেরকে এইগুলো দেখা যায় সেটা কিন্তু এখানে লেখা আছে। তো এই জায়গাটা একবার এই যে তোমাদের চারটা আছে সেটা কিন্তু আবার ভালো করে দেখে যাবে। নেক্সট এখান থেকে পড়বো হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে ইনফ্যান্ট কখন কি ডেভেলপ করে, টডলার্সরা কখন কি ডেভেলপ করে, কোন থেকে কোন এজ গ্রুপটা আমরা বলি, তার মধ্যে কোন কোন মাসে কোন কোন সময় কি কি কথা বলা শেখে, কি কি কাজ করা শেখে, ইনফ্যান্ট গ্রুপ, টডলার গ্রুপ, তারপর হচ্ছে তোমার প্রি স্কুলের। তো এরা কোন কোন সময় গিয়ে কি কি মাইলস্টোন গুলোকে ডেভেলপ করে সেগুলো। আর এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চার্ট, যে কত বছর বয়সে গিয়ে বা কত সপ্তাহে বা কত মাসে গিয়ে বাচ্চারা কি শিখছে। এই যে শুধু এই চার্টটা কিন্তু ভালো করে আরেকবার দেখে যাবে, যে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টাল মাইলস্টোন, এটা গ্ল্যান্স আপ টু 3 ইয়ার্স। এই জায়গাটা কিন্তু খুব, এখান থেকে খুব কোশ্চেন আসে, মাঝে মানে বেশিরভাগই শর্ট কোশ্চেন আসে, কিন্তু ধরো ভাইবা বলো বা মেনলি ভাইবাতেই এখান থেকে কিন্তু খুব কোশ্চেন ধরা হয়। তো এই জায়গাটা একবার দেখে নিও ভালো করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে প্লে থেরাপি। এটা বলতে মানে আমার মনে আছে যে আমাদের ইয়ারেও এই কোশ্চেনটা খুব এসেছিল, প্লে থেরাপি, প্লে ম্যাটেরিয়ালস, টাইপস অফ প্লে কিন্তু অ্যাজ আ শর্ট নোট আসে। মানে কি কোন এজের বাচ্চারা, ইনফ্যান্ট এজের বাচ্চারা কি কি খেলে, প্রি স্কুলার এজের চিলড্রেনরা কি কি খেলে, তারপর হচ্ছে তোমার অ্যাডোলেসেন্টেররা কি কি কিরকম টাইপ, মানে কোন কোন গ্রুপের সাথে মেশে, সেগুলো কিন্তু এখানে ভালো করে রয়েছে। তো টাইপস অফ প্লেটা পড়বো। নেক্সট পড়বো একটা শর্ট নোট, সেটা হচ্ছে সেফটি মেজার এন্ড প্রিভেনশন অফ ইনফেকশন। এটাও মানে তোমরা যদি মানে 10 ইয়ার্স দেখো, দেখবে প্রচুরবার এই শর্ট নোটটা এসছে, যে কিভাবে আমরা ইনফেকশন তোমার অ্যাক্সিডেন্ট প্রিভেনশন করবো, বাচ্চাদের কি কি সেফটি মেজার নেবো, তো সেগুলো কিন্তু এখানে একদম পয়েন্ট ওয়াইজ ভালো করে লেখা আছে, সেগুলো কিন্তু একবার ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এটা গেল। নেক্সট পড়বো হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে
সেটা হচ্ছে সিক চাইল্ড, চ্যাপ্টার নাম্বার 8। সিক চাইল্ডের মধ্যে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে চাইল্ডস রিয়াকশন টু হসপিটালাইজেশন। এটাও শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে একটা শর্ট নোট বলো, এটা কিন্তু অনেক সময় মাঝে মাঝে বড় কোশ্চেনও দিয়ে থাকে, যে চাইল্ডের কি কি কোন এজ গ্রুপের কি রিয়াকশন হয়, রিয়াকশন অফ নিওনেটস, রিয়াকশন অফ ইনফ্যান্ট, শুধু একটা এজ গ্রুপ হিসেবেও দিতে পারে, বা কিন্তু তোমার একটা বড় কোশ্চেন হিসেবেও দিতে পারে। আর কি এখানে রোল অফ নার্স, রোল অফ নার্সটা কিন্তু এখান থেকে ভালো করে পড়বে, যে কি নার্সের কি রোল, আর হচ্ছে এই যে বাচ্চাদের যে হসপিটালাইজেশনের যে রিয়াকশন, সেটাতে নার্সের কি রোল, নার্স কি কি রোল প্লে করবে, এটা কিন্তু প্রত্যেকটা এজ গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। এই জায়গাটা ভালো করে পড়ে যাবে। নেক্সট বিহেভিয়ারাল ডিসঅর্ডার ইন চিলড্রেন চ্যাপ্টারে এখানে কিছু শর্ট নোটস আছে। এই শর্ট নোটের মধ্যে পড়বে হচ্ছে টেম্পার ট্যান্টাম, কোন এজের গ্রুপের বাচ্চাদের দেখা যায়, কি কি দেখা যায়, এনিউরেসিস বা বেড ওয়েটিং যেটা সেটা পড়বে। আর পড়বে হচ্ছে এখান থেকে সেটা হচ্ছে জুভেনাইল ডেলিকুয়েন্সি। এই তিনটে শর্ট নোট কিন্তু ভালো করে একবার দেখে যাবে। জুভেনাইল ডেলিকুয়েন্সি কি, জুভেনাইল ডেলিকুয়েন্সি বাচ্চাদের কোন এজ মানে কোন গ্রুপ অফ বাচ্চাদের হয়, কি কি ফ্যাক্টর কন্ট্রিবিউট করে, কখন কখন মানে বাচ্চাদের কি কি এখানে সিমটমস দেখা যায়, সে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, এগুলো কিন্তু এই যে তিনটে শর্ট নোট তিনটে টপিক বললাম, জুভেনাইল ডেলিকুয়েন্সি, এনিউরেসিস আর হচ্ছে তোমার টেম্পার ট্যান্টাম, এই তিনটে কিন্তু শর্ট নোট হিসেবে একবার দেখে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিস। কনজেনিটাল অ্যানোমালিসের চ্যাপ্টারে বিশেষ কিছু পড়ার নেই, শুধু এখানে পড়বে হচ্ছে কি কি ফ্যাক্টরস, যে মানে কিসের কিসের জন্য কনজেনিটাল অ্যানোমালিস হয়ে থাকে, ইটিওলজিটা, আর হচ্ছে রোল অফ নার্স। রোল অফ নার্সের মানে প্রিভেনশনটা একবার দেখে নেবে, যে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। আর জেনেটিক কাউন্সিলিং, জেনেটিক কাউন্সিলিং কিন্তু শর্ট নোট হিসেবে এসে থাকে, তো জেনেটিক কাউন্সিলিংটা একবার পড়ে দেবে। ঠিক আছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, মেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিইএম। নিউট্রিশনও পড়েছো তোমরা, পিইএম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, কোয়াশিওর কি, ম্যারাসমাস কি, তার এই যে ক্লাসিফিকেশনটা, তোমার গোমেজ ক্লাসিফিকেশন, WHO ক্লাসিফিকেশন, এইগুলো। আর হচ্ছে পিএম এর মধ্যে মেন পড়বে হচ্ছে তোমাদের পিএম এর যে কোশ্চেন গুলো আছে দেখবে, তার মধ্যে ডেফিনেশন আছে। ঠিক আছে, ডেফিনেশন বাদে যে ইয়ে আছে, নামটা কি বলে, এই ফিচার্স, এসেনশিয়াল ফিচার্স, কোয়াশিওর করে কি দেখা যায়, ম্যারাসমাসে কি দেখা যায়, এটা একটা চার্ট করে সুন্দরভাবে পড়বে কোয়াশিওর করে আর ম্যারাসমাসের মধ্যে। আর হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি পড়বো, ম্যানেজমেন্টে দেখবে ডোমিসিলারি ম্যানেজমেন্ট হয়, মানে বাড়িতে রেখে যেটা, এনআরসিতে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন যে সেন্টার আছে সেখানে ম্যানেজমেন্ট, আর হসপিটাল ম্যানেজমেন্ট কি আছে সেটা কিন্তু এখানে খুব ভালো করে লেখা আছে। আর প্রিভেনশন, আমরা পিএম কি করে প্রিভেনশন করতে পারি, এইটা কিন্তু পিএম থেকে প্রায় বড় কোশ্চেন বলো বা পিএম এর শর্ট নোট বলো খুব কিন্তু আসে, তো পিএমটা একবার ভালো করে পড়বে। আর এখান থেকে সেরকম পড়ার কিছু নেই। এরপর আমরা পড়বো, আমরা চলে আসছি সিস্টেমে। সিস্টেমের মধ্যে ফার্স্টই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট হচ্ছে এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার এসছে, প্রচুর কোশ্চেন আছে, মানে কোশ্চেন আছে এখানে, শর্ট কোশ্চেন বলো বড় কোশ্চেন বলো, এআরআই কিন্তু একটা হাই ইয়েল টপিক বলতে পারো। এআরআই এর মধ্যে ডেফিনেশন পড়বো। আচ্ছা ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি, অ্যাকিউট লোয়ার, এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে WHO রেকমেন্ডেশনের যে ক্লাসিফিকেশনটা, সেটা কখন আমরা নিউমোনিয়া বলবো, কখন নট সিভিয়ার, কখন সিভিয়ার, সরি নো নিউমোনিয়া কখন বলবো, নিউমোনিয়া কখন বলবো, সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো, ভেরি সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো। আর যখন 2 মাসের বেশি ইনফ্যান্ট, ফর দ্য ইনফ্যান্ট লেস দেন 2 months অফ এজ, 2 মাসের কম যখন বয়স হবে, তখন আমরা কি কি ক্লাসিফাই করবো, নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ। এই WHO ক্লাসিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ভাইভাতেও কিন্তু কোশ্চেন ধরতে পারে। তো এই WHO যে এআরআই এর ক্লাসিফিকেশনটা আছে এটা ভালো করে পড়ে যাবে। আচ্ছা নেক্সট হচ্ছে কজেস, ব্যাকটেরিয়াল, ভাইরাল, মাইক্রোপ্লাজমা, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, রিক্টেসিয়াল, মিসলেনিয়াস। এই কজেস গুলো, কজেসের থেকেও মেন যে কজেস খুব একটা আসে না কোশ্চেনে, মেন যেটা আসে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এর মধ্যে এই আবার সেম WHO যে ম্যানিফেস্টেশনস গুলো, কখন আমরা নো নিউমোনিয়া কখন বলবো, যখন বাচ্চা শুধু কি থাকবে, কাফ অ্যান্ড কোল্ড থাকবে। নেক্সট বলছে যখন নট সিভিয়ার নিউমোনিয়া, শুধু ইন্ডিকেটস নিউমোনিয়া, নিউমোনিয়া কখন বলবো, যখন বাচ্চা ফাস্ট ব্রিদিং হবে, মানে যখন রেসপিরেটরি রেট বেশি থাকবে আর কাফ আর কোল্ড প্রেজেন্ট থাকবে, তখন হচ্ছে নিউমোনিয়া বলবো। নেক্সট হচ্ছে ফাস্ট ব্রিদিং এ দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, ফাস্ট ব্রিদিং এর ক্রাইটেরিয়া গুলো একবার দেখে যাবে। নেক্সট হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো, যখন চেস্ট ইনড্রয়িং থাকবে, উইথ অর উইদাউট ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং থাকলে কিন্তু সেটা সিভিয়ার নিউমোনিয়ার আন্ডারে চলে যাবে। নেক্সট হচ্ছে ভেরি সিভিয়ার ডিজিজ কখন হবে, যখন বাচ্চা জল খেতে পারবে না, এক্সেসিভ ড্রাউজিনেস থাকবে, স্ট্রাইডার থাকবে, গ্রান্টিং থাকবে, উইজনিং, এইগুলো যখন থাকবে তখন কিন্তু সেটা চলে যাবে ভেরি সিভিয়ার ডিজিজে, হয়ে গেল। নেক্সট হচ্ছে এখান থেকে পড়বো ম্যানেজমেন্ট, নিউমোনিয়ার ম্যানেজমেন্ট কি কি আছে, এটা কিন্তু এখানে খুব ভালো করে লেখা আছে। নো নিউমোনিয়ার ম্যানেজমেন্ট, নিউমোনিয়ার ম্যানেজমেন্ট, সিভিয়ার কখন, সিভিয়ার এন্ড ম্যানেজমেন্ট, ভেরি সিভিয়ার ডিজিজ, এই পুরো ম্যানেজমেন্টের পার্টটা কিন্তু একবার ভালো করে পড়ে যাবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। সবকটা যে ডিজিজ গুলো বলছি, সবকটা ডিজিজের সাথে কিন্তু নার্সিং ডায়াগনোসিস, তার সাথে নার্সিং কেয়ার প্ল্যান, মানে কি কি ডায়াগনোসিস লিখবে, কেয়ার প্ল্যান ফরমেশন, সবগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, নার্সিং ডায়াগনোসিস, নার্সিং ম্যানেজমেন্ট যেটা, সেটা সেই পার্টটাও দেখে যাবে। নেক্সট হচ্ছে এই চ্যাপ্টারের তোমাদের রেসপিরেটরি চ্যাপ্টার ইন সিস্টেমে নেক্সট হচ্ছে পড়বো ব্রঙ্কিয়াল অ্যাসমা। ব্রঙ্কিয়াল অ্যাসমার ডেফিনেশন পড়বে এখান থেকে, ব্রঙ্কিয়াল অ্যাসমার ইন্ট্রেন্স, যে কিসের জন্য হতে পারে অ্যাসমা, অ্যালার্জিকের জন্য যেটা এক্সট্রেন্সিক অ্যাসমা, আর যেটা নন অ্যালার্জিক সেটা হচ্ছে ইন্ট্রেন্সিক অ্যাসমা। তার সাথে হচ্ছে প্যাথোফিজিওলজিটা কিন্তু খুব ভালো করে পড়বে ব্রঙ্কিয়াল অ্যাসমার। ঠিক আছে, আর হচ্ছে এদিকে পড়বো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, তার সাথে ম্যানেজমেন্ট। আচ্ছা এখানে তোমার আর কিছু নেই সেরকম পড়ার মতো রেসপিরেটরিতে। নেক্সট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সিস্টেম, সেটা হচ্ছে জিআই সিস্টেম। কোশ্চেন প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন জিআই সিস্টেমের। ফার্স্টেই হচ্ছে ডায়রিয়া, বাচ্চাদের সব থেকে বেশি দেখা যায় যে জিনিসটা, সেটা হচ্ছে ডায়রিয়া।
ডায়রিয়ার মধ্যে ডায়রিয়ার টাইপ, সিক্রেটারি ডায়রিয়া, অসমোটিক ডায়রিয়া, মোটিলিটি ডায়রিয়া, ঠিক আছে? ডায়রিয়ার টাইপ। আর এখান থেকে পড়বো ডায়রিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। ডায়রিয়ার সাথে একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ডিহাইড্রেশনের কোশ্চেন। ডায়রিয়ার সাথে যেটা দেয় সেটা হচ্ছে ডিহাইড্রেশনের কোশ্চেন। ডিহাইড্রেশনের কোশ্চেনের মধ্যে ডিহাইড্রেশনের অ্যাসেসমেন্ট, এটা কিন্তু খুব মানে কি বলবো, যে হার্ডটা বা গিয়ে কিছু না, এটা কিন্তু খুব সোজা একটা জিনিস, একবার পড়লেই বুঝতে পারবে যে আমরা কখন আমরা বলবো যে নো সাইন্স অফ ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন আর সিভিয়ার ডিহাইড্রেশন। এই ক্রাইটেরিয়াগুলো যখন ম্যাচ করবে, যে ক্রাইটেরিয়া ম্যাচ করছে সেই হিসাবে কিন্তু আমরা ডিহাইড্রেশনকে অ্যাসেস করি। তো এই ডিহাইড্রেশনের অ্যাসেসমেন্টটা কিন্তু খুব কোশ্চেনে দেয়। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট ও ডিহাইড্রেশন থেরাপি, ওআরএস প্রিপারেশন, ওআরএস এর কম্পোনেন্ট। এই যে ওআরএস এর 4টে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের কোনটা কত করে আছে সেটা ভালো করে দেখে যাবে। আচ্ছা, ওআরএস কি করে তৈরি করতে হয়, প্রিপারেশন, ইনস্ট্রাকশন অফ দ্য ওআরএস প্রিপারেশন, এটা কিন্তু একবার দেখবে, ঠিক আছে? নো ডিহাইড্রেশনে আমরা কিভাবে ম্যানেজ করবো বাচ্চাকে, সাম ডিহাইড্রেশনে কিভাবে বাচ্চাকে ম্যানেজ করবো, সিভিয়ার ডিহাইড্রেশনে কি করে ম্যানেজ করবো, পুরো ম্যানেজমেন্টটা কিন্তু এই পেজটার মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে। তোমরা খুব ভালো করে পড়বে, আশা করি এতদিনে পড়াও হয়ে গেছে, তাও চেষ্টা করবে আরেকবার যাওয়ার সময় খুব ভালো করে একবার পড়ে যাওয়া, আর কি আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি ডায়রিয়াকে। হয়ে গেল। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে, দেখি এরপরে কি আছে। আচ্ছা, পাইলোরিক স্টেনোসিস কি দিয়ে দেবে কোশ্চেনে, যে একটা বাচ্চা এসছে এই ওয়ার্ডে ভর্তি হয়েছে, তার হচ্ছে অলিভ শেপের একটা মাস ফাউন্ড হয়েছে, সেটা আমার কোন ডিজিজ, আইডেন্টিফাই দ্য ডিজিজ, সেটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। অলিভ শেপ, সবসময় একটা জিনিস মাথায় রেখে দেবে, অলিভ শেপ মাস আছে মানে সেটা পাইলোরিক স্টেনোসিস, ম্যাকবার্নি পয়েন্টে ব্যথা মানে সেটা কি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, যদি ডায়াগনোসিস ফাউন্ড করতে দেয়, ঠিক আছে? তো পাইলোরিক স্টেনোসিসের ডেফিনেশন পড়বে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস পড়বে, ম্যানেজমেন্ট পড়বে, আর নার্সিং ম্যানেজমেন্ট পড়বে। এই জিনিসগুলো কিন্তু পাইলোরিক স্টেনোসিসে দেখে যাবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ট্র্যাকিও ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। তার মানে বলতে পারো, দেখবে কোশ্চেন যদি খুলে থাকো 10 ইয়ার্সের, মোটামুটি এসছে বলতে প্রায় প্রত্যেক ছাড়া রিপিট করে জিআই সিস্টেমে, যে বা তোমার জিআই আর হচ্ছে ওইদিকে ইউরিনারি সিস্টেম খুব কোশ্চেন আসে। তো ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলার কি পড়বে, সেটা হচ্ছে ডেফিনেশন পড়বো, ক্লাসিফিকেশন বাই টাইপটা, যে ছবিগুলো দেখছো এই ছবিগুলো অনুযায়ী টাইপ হয়, কি হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আর টাইপ 5। এই কি টাইপ 1 এ দেখো, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস, সরি এটা হচ্ছে স্টমাক, এটা হচ্ছে ইসোফেগাস, আর এটা হচ্ছে ট্র্যাকিয়া। তো এই ইসোফেগাসের সাথে যে টাইপ 1 বা টাইপ এ, যেটা কি হয়, ইসোফেগাস, স্টমাক, ট্র্যাকিয়া তিনটে আলাদা থাকে, যেটা আমাদের ইসোফেগাসের সাথে স্টমাক কানেকশন হওয়ার কথা, কানেকশন থাকে, তো সেটা কিন্তু সেই কানেকশনটা তৈরি হয় না টাইপ এতে, পুরোপুরি আলাদা, তিনটেই পুরোপুরি আলাদা। নেক্সট কি, টাইপ বি বা টাইপ 2। টাইপ বিতে কি হয়, বিতে হচ্ছে ট্র্যাকিয়ার সাথে তোমার ইসোফেগাসের সাথে ট্র্যাকিয়া কিন্তু একটা ফিস্টুলার মধ্যে দিয়ে কানেক্ট হয়েছে, যা খায় তা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়, যেটা স্টমাকে আসার কথা সেটা স্টমাকে না গিয়ে ট্র্যাকিয়াতে চলে যায়, ইসোফেগাস থেকে ডাইরেক্ট ট্র্যাকিয়াতে চলে যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা দেখো, ট্র্যাকিয়ার সাথে স্টমাক কানেক্ট হয়ে যায়, যেটা ইসোফেগাসের কানেক্ট হওয়ার কথা সেটা ইসোফেগাস না কানেক্ট হয়ে ট্র্যাকিয়ার সাথে স্টমাক কানেক্ট হয়ে যায়, এটা হচ্ছে টাইপ সি বা টাইপ 3। নেক্সট যেটা হচ্ছে টাইপ 4 বা টাইপ ডি, সেটা হচ্ছে কি হয়, এই ট্র্যাকিয়ার সাথে ইসোফেগাস, স্টমাক দুটোই কিন্তু ট্র্যাকিয়ার সাথে ফিস্টুলা হিসেবে কানেক্ট হয়ে যায়। আর টাইপ 5 যেটা, সেটা কিন্তু দেখো ইসোফেগাস আর স্টমাক কানেক্টেড থাকে, তার সাথে পাশের দিয়ে এসে ট্র্যাকিয়া এর সাথে জুড়ে যায়। এই 5টা টাইপ বা 5টা ক্লাসিফিকেশন, এটা কিন্তু খুব ভালো করে জেনে রাখবে। নেক্সট এখান থেকে আর কি পড়বে, টাইপ পড়লে তারপর হচ্ছে প্রি আর পোস্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আর ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করবো, সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি করবো, নার্সিং ম্যানেজমেন্ট কি করবো, ম্যানেজমেন্ট পার্টটা ভালো করে দেখে যাবে। নেক্সট জিআরটি খুব একটা আসে না, একটু ডেফিনেশনটা দেখে যাও আর ওভারঅল একটা আইডিয়া নিয়ে যাও জিআরটি। নেক্সট হচ্ছে হার্সপ্রাং ডিজিজ, কোথায় আছে, হ্যাঁ হার্সপ্রাং ডিজিজ আর অ্যাপেন্ডিসাইটিস মেনলি বড়দের, মানে মেডসার যে আসে, চাইল্ডে খুব একটা না দিলেও তাও একবার জেনে যাও, অ্যাপেন্ডিসাইটিস কি, ম্যাকবার্নিস পয়েন্টে ব্যথা হয়, অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন, ফিজিওলজি মানে ইয়েতে তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসে খুব পেইন হবে, আর যা যা সিমটমস হয় সেগুলো, পেনের খুব সিমটম থাকবে, ভমিটিং হবে, ফিভার থাকবে, যা যা ইনফেকশনের সিমটমস হয়, আর তার ম্যানেজমেন্ট যা আফটার সার্জারি ম্যানেজমেন্ট, প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ সার্জারি ম্যানেজমেন্ট, এগুলো। আর হার্সপ্রাং ডিজিজও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। হার্সপ্রাং ডিজিজকে কেন কনজেনিটাল মেগাকোলন বলে, সেই জিনিসটা কিন্তু প্রায় কোশ্চেনে দিয়ে থাকে। কেন কনজেনিটাল মেগাকোলন বলে, কারণ হার্সপ্রাং ডিজিজে কি থাকে, একটা সেল, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেল, এটা কিন্তু অ্যাবসেন্ট থাকে, যার জন্য কি হয়, দেখো এখানে যদি বলি সেলটা অ্যাবসেন্ট আছে, যার জন্য কি হয়, আমাদের যে বাচ্চার যে খাবারটা সেটা আপ টু রেকটাম অব্দি আসতে পারে না, যার জন্য এই অংশটা হয় ফুলে যায়, ঠিক আছে? ফুলে যায়, এই যেহেতু এই জায়গাটা ফুলে যায়, সেজন্য এটাকে বলা হয় মেগাকোলন, যেহেতু এখানে কি হয়ে যায়, ডিস্টেন্ডেড হয়ে যায়, এক্সট্রিম ডাইলেটেশন অফ দ্য কোলন, যার জন্য এই ডিজিজটাকে বলা হয় কনজেনিটাল মেগাকোলন। আর কি, হার্সপ্রাং ডিজিজের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসটা পড়ে যাবে ভালো করে, কি কি দেখা যায়, কি কি সিমটমস হয়, স্টুল কিরকম হয়, যে রিবন লাইক, যেটা মেন মানে একদম বোঝা যায় যে এটা হার্সপ্রাং ডিজিজ কি করে, রিবন লাইক বা পেলেট স্টুল, যে স্টুল তৈরি হয় সেটা রিবনের মতো হয় বা পেলেট স্টুল হয়, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে পড়বো আমরা যে ম্যানেজমেন্ট, 3টে টাইপস অফ আমাদের সার্জারি হয় হার্সপ্রাং ডিজিজে, অ্যাবডোমিনোপেরিনিয়াল, রেক্টোরেক্টাল আর হচ্ছে তোমার এন্ডোরেক্টাল। এই সার্জারিগুলোর নাম, সার্জারিগুলো প্রি আর পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, প্রি অপারেটিভে, বিফোর সার্জারি, আফটার সার্জারি, নার্সিং ডায়াগনোসিস।
আর হচ্ছে এখান থেকে হার্সপাং ডিজিজে যেহেতু তোমার কোলনের একটা পার্ট কেটে বাদ দেওয়া হয়, তার জন্য মেনলি আমরা বাচ্চাকে কোলোস্টমি দিয়ে থাকি, তার সাথে কোলোস্টমি কেয়ারটা কিন্তু একদম ভালো করে পড়ে যাবে। পড়বো সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। শর্ট নোট হিসেবে পড়বো। ফিটাল সার্কুলেশনের ছবিটা খুব ভালো করে দেখবে। এটা হচ্ছে নর্মাল মানে আফটার চেঞ্জেস, আর এটা হচ্ছে ফিটাল সার্কুলেশন বিফোর বার্থ এরকম থাকে, আফটার বার্থে এরকম এই যে চেঞ্জেসটা হয় এটা, ঠিক আছে। ফিটাল সার্কুলেশনটা দেখবে। আর এখান থেকে যে ডিজিজটা পড়বো সেটা হচ্ছে সিএইচডি বা কনজেনিটাল হার্ট ডিজিজ। এই কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে ক্লাসিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট কি, অ্যাসাইনোটিক, সাইনোটিকের মধ্যে কি কি পড়ে, টেট্রালজি অফ ফ্যালোপ, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, তারপর হচ্ছে তোমার অবস্ট্রাটিক। এই তিনটে যে ক্লাসিফিকেশন আছে, অ্যাসাইনোটিক, সাইনোটিক আর অবস্ট্রাটিক, এই তিনটে ক্লাসিফিকেশন কিন্তু খুব ভালো করে পড়বে। আর তাছাড়া কি প্রত্যেকটা যে ডিজিজ মানে প্রত্যেকটা যে তোমার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিজিজ বলো, বার্ট্রাল সেপ্টাল ডিজিজ বলো, প্রত্যেকটার মধ্যে কি কি দেখা যায় এটা একবার মোটামুটি ওভারঅল একবার দেখে রাখবে। কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে মোটামুটি ভালোই কোশ্চেন মানে কিরকম কোশ্চেন আসে সেটা একটু যে তিনটে ক্লাসিফিকেশন, অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ আর অবস্ট্রাকটিভ লেশন, এই তিনটে টাইপস, তিনটের মধ্যে তোমার কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যায় সেগুলো একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আর এর ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টে আমরা কি করবো, নার্সিং ম্যানেজমেন্ট কি করবো, মানে নর্মাল ওভারঅল ম্যানেজমেন্ট কি, সেই ম্যানেজমেন্ট পার্টটা কিন্তু একবার দেখে যাবে। আর তার সাথে কিন্তু নার্সিং ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, নার্সিং ডায়াগনোসিসটা ভালো করে দেখবে। এখান থেকে সেরকম আর পড়ার বলতে, আর এখান থেকে পড়বো হচ্ছে রিউম্যাটিক ফিভারটা, অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের সাথে এই মেজর ম্যানিফেস্টেশনস আর হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া, এটা একটা ক্রাইটেরিয়া আছে মডিফাইড জোনস ক্রাইটেরিয়া, ঠিক আছে। এই মডিফাইড জোনসের মধ্যে কখন আমরা এটাকে বলবো মেজর ম্যানিফেস্টেশনস যেগুলো আছে আর মাইনর ম্যানিফেস্টেশনস যেগুলো আছে, এই জায়গাটা কিন্তু একবার দেখে যাবে তোমার ইয়ের মধ্যে, রিউম্যাটিক ফিভারের মধ্যে, ঠিক আছে। আর এখান থেকে সেরকম সেটা হচ্ছে অলেরও প্রচুর কোশ্চেন এসেছে। অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া, অলের কি কি কোশ্চেন পড়বো, ডেফিনেশন পড়বো, এখান থেকে ডেফিনেশন পড়বো, প্যাথোফিজিওলজি পড়বো, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, ঠিক আছে। অলে কি থাকে, একটা নন রেগুলার ফ্র্যাজাইল লিউকোসাইট থাকে অ্যাবনর্মাল, তার সাথে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো আবারও বলছি, চেষ্টা করবে সবকটাকে সিস্টেম ওয়াইজ লেখার। নেক্সট হচ্ছে আমরা কি কি ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে, ম্যানেজমেন্ট করবো। আর নার্সিং ম্যানেজমেন্ট কি সেটা কিন্তু অলের একবার দেখে যাবে, অলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিডনি বা ইউরিনারি সিস্টেমের কন্ডিশনস। তার মধ্যে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে হাইপোস্পিডিয়াসিস, এক্টিসপিডিয়াসিস দুটো কন্ডিশন হয়। হাইপোস্পিডিয়াসিসে কি হয়, ইউরিনারি যে ইউরেথ্রাল ওপেনিংটা সেটা যেখানে পয়েন্টে না থাকে, কোথায় থাকে, ভেন্ট্রাল নিচের দিকে থাকে, আন্ডার সার্ফেস অফ দ্য পেনিসের যে মুখটা সেখানে না থাকে, নিচের দিকে থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে হাইপোস্পিডিয়াসিস। আর এক্টিসপিডিয়াসিস যখন হয় তখন সেটা উপরের দিকে থাকে। আর এর ম্যানেজমেন্টটা পড়বে, হাইপোস্পিডিয়াসিসের ম্যানেজমেন্ট। আর এখান থেকে পড়বো হচ্ছে যেটা খুব প্রচুর কোশ্চেন, সেটা হচ্ছে এজিজি, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের ডেফিনেশন পড়বো। প্যাথোফিজিওলজিটা খুব ভালো করে পড়বো। প্যাথোফিজিওলজি চেষ্টা করবে যে একদম যে গ্রাফ ফর্মে আছে সেভাবে অ্যারো দিয়ে লেখা, যেরকম করে প্যাথোফিজিওলজি লিখতে হয়। তার সাথে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস পড়বো। আর পড়বো হচ্ছে নার্সিং কেয়ার, ম্যানেজমেন্ট, বাচ্চাকে কি ম্যানেজ করবে, নার্সিং এর মধ্যে ম্যানেজমেন্টে যাই লেখো না লেখো, চেষ্টা করবে সুন্দর করে অন্তত তিনটে নার্সিং কেয়ার প্ল্যান, যে কোনো তিনটে ডায়াগনোসিসে খুব ভালো করে লিখে আসে। কেয়ার প্ল্যানের উপর কিন্তু নাম্বার খুব ভালো ওঠে। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম তোমাদেরকে পড়ানো আছে, খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। চেষ্টা করবে নেফ্রোটিক সিনড্রোমের কি পড়ে সেটা হচ্ছে ডেফিনেশন পড়বো, প্যাথোফিজিওলজি পড়বো। প্যাথোফিজিওলজিটাও দেখবে খুব সুন্দর করে লেখা আছে ওখানে, আমার নোটসও দেওয়া আছে। প্যাথোফিজিওলজিটা পড়ে নেবে, তার সাথে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আর হচ্ছে ম্যানেজমেন্ট। তারপর নেফ্রোটিক সিনড্রোমের মেন ম্যানেজমেন্ট কোনটা, নেফ্রোটিক সিনড্রোমের মেন আমরা হচ্ছে প্রেডনিসোলন দিয়ে থাকি। প্রেডনিসোলনের কোন এজ গ্রুপে কতটা দেওয়া হয় সেটাও কিন্তু ওখানে খুব ভালো করে লেখা আছে, ওটা একবার পড়ে নেবে। নেফ্রোটিক সিনড্রোম হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে বার্ন আমরা মেড সার্জিও পড়েছি। বার্নের থেকেও কিন্তু দেখো আমি যখন পড়েছিলাম 15, 2018, 2007 কিন্তু বার্নের কোশ্চেন এসেছে। বার্নের কি কোশ্চেন আছে, বার্ন কি কিভাবে বাচ্চাদের বার্ন হতে পারে সেই জায়গাটা পড়বে। আর কি ক্লাসিফিকেশন অফ বার্ন ইনজুরি, মানে আগেও তোমরা মেড সার্জি পড়েছো, সুপারফিশিয়াল কখন, পার্শিয়াল থিকনেস, সুপারফিশিয়াল ডিপ বার্ন। তারপর আমরা এক্সটেন্ড টু দ্য মানে অ্যাকর্ডিং টু এক্সটেন্ড আমরা কি বলি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্ন কখন বলবো। বার্নের প্যাথোফিজিওলজি, তার সাথে হচ্ছে সিভিয়ারিটি অফ দ্য বার্ন ইনজুরির উপর ডিপেন্ড করে মাইনর বার্ন, মডারেট বার্ন, মেজর। আমরা বডি সারফেস এরিয়া বাচ্চাদের কি করে ক্যালকুলেট করি, একটা হচ্ছে আমাদের থাকে পাম মেথড। বাচ্চাদের মেনলি কি হয়, রুল অফ 9 ইউজ করা হয় না, তখন রুল অফ 9 হচ্ছে 10 বছরের বেশি যে বাচ্চা তাদের উপর ইউজ করা হয়। 0 to 5 ইয়ার্স এর একটা ক্রাইটেরিয়া বাচ্চাদের ইউজ করা হয়। রুল অফ 5 এ 0 to 5 ইয়ার্স এ কি আছে, 5 to 10 ইয়ার্স এ কি আছে, 10 বছরের উপরে কি আছে, সেটা কিন্তু এই বক্সটার মধ্যে খুব ভালো করে লেখা আছে, এটা একবার পড়ে নেবে। এখান থেকে সেরকম কোশ্চেন দিতে পারে যে এই এরিয়া বার্ন হয়েছে বাচ্চার টিবিএস এর কত, মানে টোটাল বডি সারফেস এরিয়া কতটা বার্ন হয়েছে, সেটা কিন্তু এখান থেকে কোশ্চেন দিতে পারে। তো এটা একবার পড়ে নেবে। নেক্সট ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্টের ফার্স্ট এড মেজার কি আমরা অ্যাসেসমেন্ট করবো। আর ফ্লুইড রিপ্লেসমেন্ট মেন যেটা, সেটা হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট। সেটা তোমার পিডিয়াট্রিকেই হোক কিংবা মেড সার্জেই হোক, ফ্লুইড রিপ্লেসমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বার্নের আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট কোন ফর্মুলাতে ইউজ করি, মেনলি পার্কল্যান্ড ফর্মুলাতে। পার্কল্যান্ড ফর্মুলাটা কিভাবে ইউজ করি, যে 4 ml RL ইন্টু পার্সেন্টের যে বডি ওয়েট, তার সাথে কত ইন্টু করি, যত পার্সেন্ট অফ এরিয়া বার্ন হয়েছে, টোটাল টিবিএস এ বার্ন যে এরিয়াটা বার্ন হয়েছে তত পার্সেন্ট, টোটাল যে নাম্বারটা বেরোয় সেই নাম্বারটাকে আমরা দুভাগে ভাগ করি। 1/2 যেটা আছে, 1/2 অ্যামাউন্ট অফ ফ্লুইড আমরা কখন দিই, প্রথম
8 ঘন্টার মধ্যে 1/2 অ্যামাউন্ট অফ ফ্লুইড দিয়ে আর বাকি যে হাফ অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকলো সেইটাকে রিমেনিং 16 আওয়ার্স দিই। এটা গেল প্রথম 24 ঘন্টা। নেক্সট 24 ঘন্টা কি করবো, সেম 2 ml অফ রিঙ্গার আরএল পার কেজি পার পার্সেন্ট অফ বার্ন, সেম ফর্মুলা ইউজ করবো যেটা প্রথম 24 ঘন্টায় 4 ml দিয়ে করেছিলাম, সেটা সেকেন্ড পরের দিন সেটা আমরা 2 ml দিয়ে করবো। এই ফ্লুইড রিপ্লেসমেন্টটা কিন্তু ভালো করে পড়বে। আর নেক্সট হচ্ছে বার্নের উন্ড ম্যানেজমেন্ট আর বার্নের নিউট্রিশনাল সাপোর্ট। উন্ড ম্যানেজমেন্টে কিন্তু এই তোমার ক্লিনিং কি করে করবো, কি করে কোন সলিউশন লাগাবো, কোন ময়েশ্চার কি করে মেনটেন করবো, এই উন্ড ম্যানেজমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই উন্ড ম্যানেজমেন্টটা ভালো করে একবার দেখে যাবে। উন্ড ম্যানেজমেন্ট এখান থেকে এতটা আছে, এটা একবার ভালো করে রিডিং পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট কি করে করবো সেটা দেখলে। আচ্ছা, এবার হচ্ছে সিএনএস এর মধ্যে ফার্স্ট যে ডিজিজটা সেটা আমরা করবো হচ্ছে মেনিনজাইটিস। আরেকটা ইম্পর্টেন্ট টপিক বা আরেকটা বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, সেটা হচ্ছে মেনিনজাইটিসের মধ্যে মেনিনজাইটিসের ডেফিনেশন পড়বো। মেনিনজাইটিসের আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়াল এন্ড টিউবারকুলার মেনিনজাইটিস। সেটা কিন্তু একবার ভালো করে পড়ে যাবে, টিউবারকুলার আর ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ডিফারেন্সটা। হ্যালো, এবার হচ্ছে মেনিনজাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি দেখা যাবে। মেনিনজাইটিসের মধ্যে মেনলি দেখা যায় হচ্ছে কার্নিক সাইন, পজিটিভ বুরস্কিস সাইন, আর হচ্ছে নেক রিজিডিটি কিন্তু মেনিনজাইটিসের একদম হলমার্ক সিম্পটম। তো নেক রিজিডিটি মেনলি মেনিনজাইটিসেই দেখা যায়। এটা হচ্ছে মেনিনজাইটিস গেল। মেনিনজাইটিসের আর পড়বো হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। মেনিনজাইটিসে কি ম্যানেজমেন্ট দেবো, কখন কর্টিকোস্টেরয়েড দেবো, কখন ডেক্সামিথাসোন দেবো, এটা কিন্তু ম্যানেজমেন্ট এখানে লেখা আছে। তার সাথে নার্সিং যে ম্যানেজমেন্টটা সেটাও কিন্তু পড়বো। আচ্ছা, নেক্সট হচ্ছে কনভালশনের মধ্যে কনভালশন তোমরা এর আগে মেডসার যে পড়েছো, তো এখানেও কনভালশন সেম আছে। কজেস কি কজেসের জন্য কনভালশন হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ফেব্রাইল কনভালশন একবার দেখে নেবে। আর হচ্ছে ম্যানেজমেন্ট কনভালশনের তোমার যে ক্লিনিক্যাল ফিচার্স আছে সেগুলো, তার সাথে হচ্ছে ম্যানেজমেন্ট আর নার্সিং ম্যানেজমেন্ট, ঠিক আছে। যেটা বলবো সেটা হচ্ছে সিএনএস এর মধ্যে নেক্সট টপিক হচ্ছে তোমার নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে স্পাইনা বাইফিডার মধ্যে স্পাইনা বাইফিডার ভাগ, স্পাইনা বাইফিডা অকাল্টা, মেনিঙ্গোমায়োসিল, এই চারটে স্পাইনা বাইফিডা অকাল্টা, মেনিঙ্গোমায়োসিল, এই চারটে কখন হয়, কি কি ক্লিনিক্যাল ফিচার্স দেখা যায়, সেগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে হাইড্রোসেফালাস। এটারও খুব কোশ্চেন আসে, হাইড্রোসেফালাস কি, হাইড্রোসেফালাসের তোমার ডেফিনেশনটা পড়বে। হাইড্রোসেফালাসের ডেফিনেশনের সাথে সাথে হাইড্রোসেফালাসের টাইপ খুব একটা না পড়লেও ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসটা আর হচ্ছে প্যাথোফিজিওলজি যেটা আছে সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনসে সেই সানসেট সাইন, তারপর হচ্ছে এই যে ম্যাকিউল সাইন, তারপর সানসেট সাইন অফ দ্য আইস, কি হয় বাচ্চাদের কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যায়, সেটা কিন্তু এখানে খুব ভালো করে লেখা রয়েছে। তো হাইড্রোসেফালাসের এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস পড়বে। তার সাথে ম্যানেজমেন্টের মধ্যে মেন হচ্ছে ভেন্ট্রিকোপেরিটোনিয়াল শান্ট। এই শান্টের যে ম্যানেজমেন্টটা আছে এটা কিন্তু খুব দেয়, ভিপি শান্ট যেটা। তো এই ম্যানেজমেন্টটা দেখে যাবে। তার সাথে নার্সিং কেয়ার, নার্সিং ডায়াগনোসিস, নার্সিং কি ম্যানেজমেন্ট করবে সেটা। আচ্ছা, নেক্সট আমরা যাবো হচ্ছে এর একটাই টপিক পড়বো, সেটা খুব ভালো করে বলবো, সেটা হচ্ছে ক্লেফট লিপ আর ক্লেফট প্যালেট, ঠিক আছে। ক্লেফট প্যালেটের ডেফিনেশনটা দেখবে। ক্লেফট প্যালেট কখন বলবো, ক্লেফট প্যালেটের হচ্ছে টাইপস, কখন কোনটাকে প্রি অ্যালভিওলার বলা হয়, কোনটা পোস্ট অ্যালভিওলার, কোনটা কম্বাইন্ড, টাইপসটা কি কি কমপ্লিকেশন হতে পারে। তার সাথে হচ্ছে সার্জারি। ক্লেফট প্যালেটে কিন্তু সার্জারি খুব আসে। কি সার্জারির নাম কি, লিপের হচ্ছে তোমার চেইলোপ্লাস্টি আর প্যালেটের হচ্ছে প্যালেটোপ্লাস্টি, সার্জারি দুটোর নাম। আচ্ছা, নার্সিং মেজারের মধ্যে নার্সিং ম্যানেজমেন্টে এট বার্থ আমরা কি কি ম্যানেজ করবো, আফটার বিফোর সার্জারি, আফটার সার্জারি। মেনলি আফটার সার্জারিটা কিন্তু ক্লেফট প্যালেটের আফটার সার্জারি যে নার্সিং ম্যানেজমেন্ট, সেটা কিন্তু প্রচুর কোশ্চেন আসার চান্স খুব বেশি। তো এই আফটার সার্জারির নার্সিং ম্যানেজমেন্টটা খুব ভালো করে পড়বে। আর বাড়তেও সেই কিরকম চামচ ইউজ করা হয়, কিভাবে খাওয়ানো হয়, কিভাবে বাচ্চাকে রাখা হয়, কিভাবে ড্রপার দিয়ে খাওয়ানো হয়, সেই জায়গাগুলো কিন্তু এখানে আছে, ভালো করে দেখা, এটা কিন্তু পড়ে যাবে। টপিক পড়বো আমরা মাস্কুলোস্কেলেটালের মধ্যে, সেটা হচ্ছে কনজেনিটাল ক্লাবফুটের তোমার মেনলি যেটা পড়বে সেটা হচ্ছে ক্লাবফুটের যে এই বিয়েগুলো আছে, নামটা কি বলে, ক্লাসিফিকেশনস গুলো আছে। এই ক্লাসিফিকেশনস গুলো কিন্তু ভালো করে একবার ক্লাবফুটের দেখে যাবে। ক্লাবফুটের ডেফিনেশন এই যে এখানে দেখো লেখা রয়েছে, ট্যালিপেস ইকুইনিভিরাস, ট্যালিপেস ক্যালসিনোভেরাস, ট্যালিপেস ইকুইনোভালগাস, ক্যালসিনোভালগাস, কখন কোনটাকে কি বলবো সেই ক্লাসিফিকেশনটা কিন্তু এখানে আলাদা ভালো করে দেওয়া আছে। এই জায়গাগুলো একবার দেখে যাবে। ক্লাসিফিকেশনটা কিন্তু আসে ক্লাবফুটের মধ্যে। আর এখান থেকে পড়বো হচ্ছে ক্লাবফুটের ম্যানেজমেন্ট। আমরা বাচ্চাদের কি ম্যানেজ করবো, কি স্প্লিন্ট দেবো, স্প্লিন্টার নামও ভালো করে, তারপর হচ্ছে কি ব্রেস দেবো, কি শু ইউজ করা হয়, বেবাক্স শু যে শুটা ইউজ করা হয়, কোন বয়সের বাচ্চাদেরকে দেওয়া হয়, তারপর অপারেশন কোন ইয়ারে করা হয়, সেটা কিন্তু এখানে ম্যানেজমেন্টটা দেওয়া আছে। ম্যানেজমেন্টটা একবার পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর কিছু আছে হ্যান্ডিক্যাপের মধ্যে, এই চ্যাপ্টার 25 যেটা আছে হ্যান্ডিক্যাপ চিলড্রেন, সেখান থেকে আমরা শুধু এখান থেকে জাস্ট প্রিভেনশনটা পড়ে যাবো, প্রিভেনশন অফ হ্যান্ডিক্যাপ কন্ডিশন ইন চিলড্রেন, ব্যাস এটুকু পড়লেই হবে। হলো তোমাদের পিডিয়াট্রিক নার্সিং এর মোটামুটি যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো বা সেই টপিকগুলো, সেখান থেকে বললাম কি কি পড়বে, সেই জায়গাগুলো বললাম, কোন কোন পয়েন্টগুলো তোমরা ভালো করে পড়বে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমার মেল অ্যাড্রেস, তার সাথে হচ্ছে যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজের হ্যান্ডেল নিচে দেওয়া রইল, তোমরা সেখানে যোগাযোগ করো। আমি চেষ্টা করবো যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি অ্যান্সার করার বা রিপ্লাই করার। তো এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর খুব ভালো করে পড়ো, আর বেশি দিন সময় নেই, একদম মন দিয়ে লাস্ট মিনিট রিভিশন যেগুলো আছে সেগুলো ভালো করে চোখ বুলিয়ে যাও। আর এক্সাম খুব ভালো হবে, সবাইকে অল দ্য বেস্ট। আর কোনো টেনশন করো না, একদম চাপলেস ভাবে এক্সাম দিতে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই।